আমাদের সঙ্গে এখন যারা আছেন একটু আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন ডিওয়াইএফআই নেতা সপ্তর্ষি দেব, রয়েছেন বিজেপির অভ্র সেন, কংগ্রেসের কেতান জয়সওয়াল রয়েছেন, অধ্যাপক মনোজিৎ মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে, আন্দোলনকারী রিমঝিম সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। গতকাল যে আন্দোলন দেখেছি যার মস্তিষ্ক প্রসূত, চিকিৎসক অরিন্দম বিশ্বাস থাকবেন আমাদের সঙ্গে, এবং রয়েছেন সমাজকর্মী, বিশিষ্ট সমাজকর্মী শাশ্বতী ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে, এবং আমাদের সঙ্গে সাধারণ চাকুরিজীবী রুষা ঘোষ রয়েছে। আমি শুরু করি একদম রুষাকে দিয়ে। রুষা, আপনি কোনো এখানে রাজনৈতিক দলের ব্যক্তিত্ব রয়েছেন, এখানে সমাজকর্মী রয়েছেন, আপনি একজন সাধারণ চাকুরিজীবী, আপনি কালকে রাস্তায় হেঁটেছিলেন। সত্যি করে বলুন তো, কোনো রাজনৈতিক দলের ইনফ্লুয়েন্সে হেঁটেছিলেন নাকি সাধারণ মানুষ হিসেবে আপনার মনে হয়েছিল যে রাস্তায় নামাটা প্রয়োজন? দেখুন, প্রথমেই বলি কি, কাল না নামলে আর নামার কোনো মানে হতো না, কাল নামতেই হতো। এবং এখানে কোনো রাজনৈতিক, আমার খুব ভালো লেগেছে যে আমি হরিনাবিতে ছিলাম, রাজপুর, সোনারপুর বা আমাদের প্রতিটা জায়গাতেই কোনো রাজনৈতিক পতাকার তলায় কিন্তু একটিও মানুষ ছিল না। যারা ছিলেন তারা সাধারণ মানুষ, তারা ভোটার, তারা প্রতিবাদে নেমেছিলেন এবং আমিও একইভাবে তাদের সঙ্গে নেমেছিলাম। কারণ প্রতিবাদটা একদিন না একদিন করতেই হতো। আমরা ছোটবেলা থেকে যে জিনিস ফেস করছি সেটা যদি কাল না নামতাম, হয়তো আগেও আমরা বলেছি, কিন্তু প্রকাশ্যে এইভাবে সবাই এক হয়ে, এটা ভীষণ দরকার ছিল। অথচ শাশ্বতীদি, এইটা নিয়েই কত রাজনৈতিক রং ধাক্কা খেলো কালকের এই পথে নামাটা। দেখুন, যে কোনো পথে নামাকে মানে আমাদের এখানে দুর্ভাগ্যজনকভাবে রাজনীতি তার সঙ্গে জড়িয়ে দিলে যেন ব্যাপারটাকে ছোট করে দেখা হয়। আমি বলছি যে যেন অরাজনৈতিক হলে সেটা খুব মহত্বপূর্ণ, রাজনীতির রং লাগলেই সেটা একটু মাপে নেমে গেল। কিন্তু এটা ভাবতে হবে শাশ্বতী, রাজনীতিটা আমাদের দেশে কোন জায়গায় নেমেছে, যে মানুষের এই মাইন্ডসেট তৈরি হয়ে গেছে। আমি সেটাই বলছি, এটা খুব দুর্ভাগ্যজনক, এই মাইন্ডসেটটাই খুব দুর্ভাগ্যজনক। কারণ আমি তো রাজনীতিকে রাজার নীতি বলে মনে করি না। আমি মনে করি যে সেটা সাধারণ মানুষকে নিয়ে কেমন সব থেকে বেশি সাধারণ মানুষকে কিভাবে ভালো রাখা যায়, সেটাই হচ্ছে রাজনীতির আদর্শ, এবং সেটাই আমরা যখন পাঠ্যপুস্তকে পড়ি সেটাই বলা হয়। তো সেক্ষেত্রে এই যে কালকে যেভাবে মেয়েরা এসছেন, যেভাবে পুরুষরা এসছেন, বিশেষ করে যেভাবে অল্প বয়সী মেয়েরা এসছে, তাদের মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে তারা মোবাইল উঁচু করে, মোমবাতি না থাকলে উঁচু করে, কারণ এত ভিড় অনেক জায়গা হয়েছিল, লোকে মোমবাতি জ্বালাতে পারেনি, তো সেইভাবে হেঁটেছেন তারা। কোথাও একটা ভয়ঙ্কর একাত্মতার বোধ রয়েছে, কারণ তারাও মনে করছেন আমরা বেরোতে চাই, আমরা স্বাধীনভাবে বেরোতে চাই, এবং আমরা স্বাধীনভাবে নির্ভয়ে বেরোতে চাই, নির্ভয়ে বাড়ি ফিরতে চাই, নির্ভয়ে শুধু পড়ে ফিরতে চাই, চাকরি করে ফিরতে চাই না, আনন্দ করেও রাত্রে নির্ভয়ে ফিরতে চাই, যেমন করে আমরা ফিরি, সেইভাবে না। সেই পুরুষদের ক্ষেত্রেও ভয়ের অন্য ব্যাপার আছে, একই যে মেয়েটিকে রক্ষা করতে গিয়ে বহু ক্ষেত্রে পুরুষরা আক্রান্ত হয়েছে, এরকম ঘটনাও ঘটেছে। আমরা সেটাও চাই না, আমি সেটাই বলছি, সেটাও আমরা চাই না। ঠিক, আমি আসবো, আলোচনায় ফিরবো, একটা বিরতির সময় হয়ে গিয়েছে, ফিরে আসি বিরতির পর, সঙ্গে থাকুন। ওরা কারা, এটা এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তর কি মিলবে, কত সময় লাগবে এই উত্তর মিলতে, আমরা জানার চেষ্টা করবো। এদিকে প্রিন্সিপালের কাছে উত্তর চাইছেন এখানকার আন্দোলনরত পড়ুয়ারা, নার্সিং স্টাফরা। আমি একটু কথা বলার চেষ্টা করব। প্রিন্সিপাল আপনাদের সময় দিয়েছিল 1 ঘন্টার মধ্যে তিনি বেরিয়ে এসে কথা বলবেন, প্রায় 2.5-3 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখন কি পরিস্থিতি? এখনও পর্যন্ত আমরা প্রিন্সিপাল ম্যামের দেখা পাইনি। কালকে যে আক্রমণ হয়েছে, সেই আক্রমণের জন্য আমরা মনে করছি তিনি যেহেতু অলরেডি দায়িত্ব নিয়েছিলেন, ফলে কেবল বাইরের পুলিশ প্রশাসন নয়, কলেজের অভ্যন্তরেও যে সিকিউরিটির একটা দায়িত্ব, সেই দায়িত্বের অংশটা তো তার উপরেও বর্তায়, ফলে সেই দায়িত্বের একটা ল্যাপস ঘটেছে বলেই আমরা মনে করছি। তাছাড়াও ফিউচারের যে সিকিউরিটি, সেই সিকিউরিটির জন্য কী স্টেপ নেওয়া হবে বা কী ডিসিশান তারা নিয়েছেন, সে ব্যাপারে আমরা একটা রিটার্ন স্টেটমেন্ট চেয়েছিলাম, সেই রিটার্ন স্টেটমেন্ট আমরা এখনও পাইনি। গতকাল তো পুলিশ ব্যারাকেও ভাঙচুর হয়েছে, পুলিশের উপর কি ভরসা রাখতে পারছেন? একদমই পাচ্ছি না। পুলিশ ব্যারাকে ভাঙচুর হয়েছে সেটা অনেক পরে হয়েছে। ওনারা কালকে যারা আক্রমণ করেছিলেন তারা প্রথমে ভাঙচুর করেছে ইমার্জেন্সি, তারপরে ভাঙচুর করেছে আমাদের আন্দোলন মঞ্চ এবং ওখানকার ক্যান্টিন। এত সব কিছু হয়ে যাওয়ার পর, এতক্ষণ যখন পুলিশ নিষ্ক্রিয় থেকেছে, তখন ওনারা সাহস পেয়ে তারপরে পুলিশের গাড়ি, পুলিশের ব্যারাক ইত্যাদি ভাঙচুর করেছে। ফলে এই অবস্থায় দেখুন, একটা সহজ কথা আপনাদের বুঝতে হবে, নর্মাল সময় কলেজে যত পুলিশ অ্যাপয়েন্টেড থাকেন, এখন তার অন্তত 50 গুণ পুলিশ অ্যাপয়েন্টেড আছেন।
সেই অবস্থা তারপরেও এই ঘটনা, তারপরে যদি এই ঘটনা ঘটে তাহলে নর্মাল সময় আমাদের সিকিউরিটি কোথায়? এখানেও প্রশ্ন উঠছে সেই ওরা এসেছিল, ওরা এইখানে ভাঙচুর করেছে, ওরা এখানে তাণ্ডব চালিয়েছে, এই ওরা কারা? সেই প্রশ্নেরই তো উত্তর খুঁজছি আমরা। একটা বিরতির পর আবারও ফিরে আসছি আলোচনায়, সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমি রয়েছি আরজি করের ঠিক সামনে, আর এখানে পরিস্থিতি বেশ খারাপ। পুলিশকে লক্ষ্য করে আতলা ইট ছোড়া হচ্ছে। The normal students were bitten by these creatures. আরজি কর হসপিটালে রীতিমতো লন্ডভন্ড করে ফেলা হয়েছে। এই বিপুল সংখ্যক মানুষ তারা হামলা করে মারধর করে। আমাদের যে ক্যামেরা পার্সন ছিল তার ইতিমধ্যে ক্যামেরা থেকে শুরু করে সব ভেঙে গেছে এবং এই মুহূর্তে ওই জনরোষের মাঝে পড়ে রয়েছে আমার ক্যামেরাম্যান। আমি কোনো রকমে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে একটু সরে এসেছি। ঘড়িতে বাজে রাত 2:21, একের পর এক কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। কেন করছেন এরকম? মারো, 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 মারো। কি হয়েছিল দিদি, কি হয়েছিল আপনাকে? আপনি ওই ভিড়ে গেলেন কিভাবে? ইমার্জেন্সিতে ঢুকে সাধারণ যে পড়ে আছে লোকটা তাকে ফেলে দিচ্ছে। I'm angry. I'm extremely angry. আমি এই মুহূর্তে আরজি করের সামনে ছবিটা দেখাবো। বেশি কথা বলবেন না। আরজি কর মেডিকেল কলেজের এমার্জেন্সি বিল্ডিং এর সামনেটা ছবি দেখাবো। কি দেখলেন? কারা ঢুকলো দাদা? It was absolutely pre-planned. প্রতিবাদে সকলে চটপটো। সরাসরি আলোচনায় ফিরবো এবং একটু ছোট করে উত্তর নেব প্রত্যেকের কাছে। যেরকম সপ্তর্ষি এবং অভ্র কাজে শুরুতে আসবো। শুরুতে সপ্তর্ষি, যেরকম তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনি বলছেন যে গোটাটাই রাম বাম। না উনি যা বললেন, এবং উনি বলছেন কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে যে ডিওয়াইএফআই এর পতাকা ওই সময় ছিল। আমি একটু বলে নিই, মুখ্যমন্ত্রী আজকে যা বললেন তার অধিকাংশটাই মিথ্যে, যেটা উনি বলতে অভ্যস্ত। এখন ডিওয়াইএফআই, এসএফআই এবং মহিলা সমিতি গত 3 দিন ধরে ওইখানে অবস্থান করছে এবং সেই অবস্থানের অনুমতি কলকাতা পুলিশই দিয়েছিল। গতকালের যে ঘটনা সেটার আমি প্রত্যক্ষ সাক্ষী, আমি ছিলাম। যেভাবে ওই হাসপাতাল ভাঙচুর করা হলো, এই চক্রান্তটা এভাবেই তৈরি করা হয়েছিল যে এর দায় এসএফআই, ডিওয়াইএফআই, মহিলা সমিতি তার ঘাড়ে দেবে। কারণ ঠিক একই সময় আমাদের একটি মিছিল ছিল, সেই মিছিলটা যখন আরজি করের গেটে এসে আমাদের অবস্থান মঞ্চে শেষ হয়, ঠিক তখনই ওই উন্মত্ত কিছু মানুষ আরজি করের ভেতরে ঢুকে গিয়ে এই জিনিস শুরু করেন। এবং তারা এইভাবে করেন যে দেখে মনে হবে এরা এসএফআই, ডিওয়াইএফআই এর ছেলে মেয়েরা, কিন্তু আমরা খুব বুঝে আমরা রাস্তার মাঝখানে একটা ব্যারিকেড তৈরি করি। এবং আমি এটা চ্যালেঞ্জ নিয়ে বলছি অন এয়ার, মুখ্যমন্ত্রী এই চ্যালেঞ্জ নিক যে একজনও আইডেন্টিফাইড এসএফআই, ডিওয়াইএফআই অ্যাক্টিভিস্ট, আমি যেরকম আইডেন্টিফাইড এসএফআই, ডিওয়াইএফআই অ্যাক্টিভিস্ট, তাকে ওখানে ভ্যান্ডালিজম করবার যদি একটাও ছবি উনি আনতে পারেন, দেখাতে পারেন, আমাদের গ্রেপ্তার করুন। আচ্ছা, আমি অভ্র কাছে আসবো। অভ্র, আমরা গতকাল দেখেছি যখন বিজেপির মিছিল সেখানে পৌঁছলো, সেখানে একটা বামেদের সাথে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছিল। তো সেই জায়গা থেকে অনেক তো তথ্য তৃণমূল কংগ্রেসের তরফে তোলা হচ্ছে। শুনুন, এটা দলমত নির্বিশেষে একটা আন্দোলন হচ্ছে, কোনো পতাকার তলায় নয়। এটা স্বতঃস্ফূর্ত জনগণের আন্দোলন। কেউ বিজেপিপন্থী হতে পারেন, কেউ বামপন্থী হতে পারেন, তারও বিবেকের ডাকে সেই আন্দোলনে যোগ দিয়েছে, তাতে ভুল কিছু আমি দেখি না। কিন্তু কয়েকটা পয়েন্ট আমি তুলে ধরতে চাই। কলকাতা পুলিশ তাদের ফেসবুকে পোস্ট করেছে আজকে সকালবেলা যে কালকে নাকি 5,000 থেকে 7,000 জনের বাহিনী আরজি করে আক্রমণ করেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, তারা যে ছবিটা দিয়েছে ফেসবুকে চিহ্নিতকরণ করানোর জন্য, সেখানে মাত্র দেখতে পারবেন 15 থেকে 20 জন। এবার আমি তো বুঝতে পারছি না যে আমি অঙ্কে কাঁচা নাকি কলকাতা পুলিশ আর্যভট্টের মামা, এইটা কলকাতা পুলিশই বলতে পারবে। আরেকটা জিনিস, প্রথমে একটা গণধর্ষণের ঘটনা ঘটলো, এভাবে খুন করা হলো নির্যাতিতাকে। তারপর পুলিশ কিন্তু প্রোঅ্যাক্টিভ থেকেছে বিষয়টা কিভাবে ধামাচাপা দেওয়া যায়। হাইকোর্টের যে রায় এসছে সেখানে কিন্তু পরিষ্কার সিবিআইয়ের কাছে হস্তান্তর করার আগের 3 দিন অবধি পুলিশ কোনো অ্যাকশন নেয়নি। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে লোককে ডেকে ডেকে জিজ্ঞেস করেছে পুলিশ। ওই সন্দীপ ঘোষ নামক যে লোকটা, যে নিজে এখন অ্যাকিউজড, যার বিরুদ্ধে অভিযোগ হয়েছে, সে নির্যাতিতার নাম প্রায় গুনে গুনে 9 বার ইচ্ছা করে বলেছে সুপ্রিম কোর্টের গাইডলাইন না মেনে। সেই লোকটাকে জিজ্ঞেস করেনি পুলিশ। এটাও কালকের হামলাও কি ধামাচাপা দেওয়ার চেষ্টা? তৃণমূল পরিষ্কার চাইছে। দেখুন, একটা পরিষ্কার যুক্তিগত কথা বলি, বাম
বিজেপি বা কোনো সংগঠনের সদস্য যারা নয়, পতাকাবিহীনভাবে যারা গেছে বা যারা কোনো দল করে না, তারা কিন্তু প্রত্যেকে এই আন্দোলনের সমর্থনে রয়েছে। আচ্ছা, তারা যদি এই আচ্ছা। লোকগুলো হতো, তারা গিয়ে কিন্তু ডাক্তারদের আন্দোলন মঞ্চ ভাঙতো না। এই দুর্বৃত্ত গুন্ডাগুলো গিয়ে ডাক্তারদের আন্দোলন মঞ্চ ভেঙেছে। মনোজিৎ বাবু, তার মনোজিৎ মানে বাবু। এগুলো প্লান্টেড। এবং লাস্ট কথা, 30 মিনিট পুরো এই দুর্বৃত্তদের মুক্তাঞ্চল বানিয়ে দিয়েছে। 150 থেকে 200 জন পুলিশ ছিল, র্যাব ছিল, আর এই দুর্বৃত্তরা ছিল মাত্র 25 থেকে আচ্ছা, 30 জন। আসবো। মামাবাড়ির আপনারা এটা নাটক করছেন মুখ্যমন্ত্রী, আসবো মনোজিৎ লজ্জাও নেই। বাবু। মনোজিৎ বাবু, কি কোন মিথ্যে কথাগুলোর জবাব দেব বলুন? আমার যে ভাইটি বলে গেল কলকাতা পুলিশ কিছু করেনি, 3 দিন ধরে তদন্ত করেছে, সঞ্জয় ঘোষকে, সন্দীপ ঘোষকে কেন ইন্টারোগেট করেনি? আচ্ছা ভাই, সিবিআই যে 3 দিন ধরে তদন্ত করছে, সন্দীপ ঘোষকে ইন্টারোগেট করেছে, কেন করেনি আপনি বলুন তো? কলকাতা পুলিশ তো কিছুই করেনি, একজনকে অ্যারেস্ট করেছে, 34 জনকে ইন্টারোগেট করেছে, ক্রাইম সিন প্রোটেক্টেড আছে। আপনারা যে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছেন এভিডেন্স ডিস্ট্রয় করা হয়েছে। আচ্ছা, আমি এইভাবে যদি ডিবেট হয়, আচ্ছা আমি এটা অ্যাঙ্কারকে বলবো, ভাই আপনি যদি এইভাবে আমাকে বলতে না দিলে আমি কিন্তু যেতে বাধ্য হব প্রতিবাদ স্বরূপ। মানে আমি দূর থেকে বলছি, কথা বলছি। প্লিজ প্লিজ মনোজিৎ বাবু বাইরে আছেন, প্লিজ প্লিজ। আরজিকে ভাঙচুর করে যেমনি প্রতিবাদ, আপনি বলুন, বলুন। প্রতিবাদ। না না আপনি প্লিজ, মনোজিৎ বাবু বাইরে আছেন, বলুন। না স্যার বলুন। ভাঙচুর কারা করেছে, তাদের পতাকা, তাদের ছবি আপনারা করেছেন, আপনাদের লোকেদের ছবি রয়েছে। যেই নজনকে অ্যারেস্ট করা সত্ত্বেও পরিচয় বার করুন। যেই নজনকে অ্যারেস্ট করেছে তাদের পরিচয় বার করুন। প্লিজ বলতে দিন। যাদের সাথে তথ্য প্রমাণ থাকে তাদেরকে অন্যকে থামিয়ে দিয়ে গলা চড়িয়ে বলতে হয় না, এটা সাধারণ শিক্ষা। তুমি পাওনি, এটা তোমার লজ্জা, আমার নয়। আমি যখন আমি বলছি তুমি লজ্জিত, বলবে না, আমি তুমি লজ্জিত, কারণ তৃণমূল কংগ্রেস বাংলার মশলা ধরেছে। না মনোজিৎ বাবু, আমি লজ্জিত যে এভাবে একটা গণদোষীটাকে এভাবে ন্যায় বিচার পেতে দেওয়া হচ্ছে না, আমি লজ্জিত। আপনার একজন অধ্যাপক হিসেবে লজ্জা পাওয়া উচিত। মনোজিৎ বাবু, রাজ্য সরকার এইভাবে ধামাচাপা দিচ্ছে। মনোজিৎ বাবু, এই যে দাবি করা হচ্ছে যে বাম এবং বিজেপি একযোগে গোটা বিষয়টা করছে, এর প্রমাণ কি আছে? আমি অ্যাঙ্কার মশাই আপনার নামটা বুঝতে পারিনি, আপনার নাম যদি বলেন। অনুরোধ, সব্যসাচী, সরি। আপনি যদি আমাকে বলতে দেন তাহলে আমি থাকবো। আমি ক্রমাগত চেষ্টা করছি আপনাকে বলতে দেব, বলুন। না কিন্তু আপনি যে আপনার পাশে যে বন্ধু বসে আছে তাকে আপনি আটকাতে পাচ্ছেন না, এটা আপনার ব্যাপার। আমি যে কথাগুলো বলবো সেগুলো খুব পরিষ্কার ছবিতে রাখা আছে। আন্দোলন যারা করেছে তারা কোথাও রাজনীতির রং নেই। ইনফ্যাক্ট আমি প্রত্যেকদিন তাদেরকে সমর্থন করেছি। সবচাইতে বড় আন্দোলন আমার বিশ্ববিদ্যালয়ে হয়েছে, আমি দূর থেকে সেখানে প্রেজেন্ট ছিলাম, সারা রাত্রি সেখানে প্রেজেন্ট ছিলাম, কোথাও একটু ঝামেলা হয়নি। সারা পশ্চিমবাংলায় শতাধিক আন্দোলন হয়েছে, প্রত্যেকটা জায়গায় যে পুলিশকে গালিগালাজ করছেন সেই পুলিশেই প্রোটেক্ট করেছে। একটা জায়গায় হয়নি, তার কারণ সেখানে পরিকল্পিতভাবে নিশ্চয়ই হামলা করা হয়েছে। সেই হামলা কারা করেছে পরিষ্কার বোঝা যাচ্ছে। এটা একটা লজিক হতে পারে? কারা করেছে মনোজিৎ বাবু, কারা করেছে? হোয়াট ইজ দিস? কারা করেছে আমি বলতে দেবেন তো? তৃণমূল, আমি উত্তরটা পেয়ে যাবেন। তৃণমূল করেছে। 150 থেকে 200 পুলিশের র্যাব ছিল। 150 থেকে 200 পুলিশের র্যাব ছিল। ওরা কি আঙ্গুল চুষছিল দাঁড়িয়ে? সঠিক বলেছেন, তৃণমূল করেছে। আপনাদের ডাক্তারের নেতা শান্তনু সেন। সব্যসাচী বাবু, এটা কি আপনার এইটা আপনার প্রোগ্রামের ধরন? আপনি আমাকে ডেকে এনে হেনস্থা করার জন্য ডেকেছেন? আপনার কেন মনে হচ্ছে হেনস্থা করছি? এখানে গেস্টরা প্রশ্ন তুলছেন আপনার কাছে, আপনার কেন মনে হচ্ছে যে আপনাকে হেনস্থা করা হচ্ছে? স্যার আপনি আমাকে বলতে চেল্লামিলি করছেন, আমি খালি জিজ্ঞেস করছি স্যার আমি মাঝখানে বলিনি। আপনি শিক্ষা নিয়ে কথা বলুন না। আরে ওনাকে বলতে দিন। না আমাদের শিক্ষা নিয়ে কথা বলুন না। অব্র সপ্তর্ষি না। জাস্ট 30 জন গুন্ডা, তাদের সঙ্গে 200 জন পুলিশ প্রেরণ করা। অব্র সপ্তর্ষি প্লিজ না। এভাবে কোনো আলোচনাই হয় না এখানে, আমরা ঝগড়া করতে বসিনি। প্লিজ মনোজিৎ বাবু, আপনি খুব সংক্ষেপে শেষ করুন। 10টা প্রশ্ন করবেন, 10টা প্রশ্ন উত্তর দেবো, উত্তরটা শোনারও ক্ষমতা রাখতে, প্রশ্ন করা যেমন একটা ক্ষমতা, উত্তর রাখতে হয়। তৃণমূল কংগ্রেসের হাসপাতাল, তৃণমূল কংগ্রেস ইজ অন দ্য ফায়ারিং লাইন। না, তৃণমূল কংগ্রেসের হাসপাতাল নয়। তৃণমূল কংগ্রেসের সরি, তৃণমূল সরকারের আমাদের হাসপাতাল, আপনার হাসপাতাল, তৃণমূল সরকার এইটাই তো আপনাদের ডিবেট করার জন্য। এই জন্যই আপনাদের সাথে কেউ আসে না। তৃণমূল কংগ্রেসের হাসপাতাল নয়, আপনারা বানিয়েছেন ওটাকে তৃণমূল কংগ্রেসের হাসপাতাল। এটা আপনার এইভাবে ডিবেট করলে তো ডিবেট হয় না। চালান ওখানে, বেআইনি কাজ করেন,
আমি আসবো আপনার কাছে আসবো প্লিজ মনোজ বাবু আসবো আপনার কাছে আসছি আমি আসছি আপনার কাছে আসছি আমি আসবো আপনি বেআইনি কাজ চলতে দেখেছেন এবং আপনি সাক্ষী এবং আপনি ভাগীদার। অবশ্যই দেখেছি, আপনাদের লোক বেআইনি ভালো। না এটা না এক মিনিট না প্লিজ এভাবে আলোচনাই হবে না। ডক্টর বিশ্বাস আমি আপনার কাছে আসবো যে বিষয়টা নিয়ে, যে ঘটনা কালকে ঘটে গেল, চিকিৎসকরা এখনো পর্যন্ত প্রিন্সিপালের ঘরের সামনে রয়েছেন, তারা নির্দিষ্ট কোনো উত্তর পাচ্ছেন না। তারা আপনি আমাকে বলতে দেননি। মনে দেবো আমি আসবো আপনার কাছে, আবারও আসবো বাবু। অরিন্দম বাবু, কোন জায়গায় দাঁড়িয়ে এখন গোটা বিষয়টা ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চাইতে হচ্ছে, সেন্ট্রাল ফোর্স চাইতে হচ্ছে চিকিৎসকদের? দেখুন, একটা কথা স্পষ্ট বলবো যে অশিক্ষিত অসভ্য মানুষেরা হাসপাতালের পরিকাঠামো ধ্বংস করে। এটা অত্যন্ত গর্হিত কাজ হয়েছে, এদেরকে চিহ্নিত করা উচিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। যে হাসপাতাল মানুষের দরকার, বিপদের সময় দরকার, এটা একটা ইমার্জেন্সি সার্ভিস। সেখানে যদি এক ধরনের ক্রিমিনাল এই কাজটা করে থাকে, এই ক্রিমিনালদের আইডেন্টিফাই করাটা দরকার। তারপর সে কোন দলের কি দল সেটা পরে বুঝবে, কিন্তু পুলিশের কাজ পুলিশের পাল্টা ইটটা না মেরে আটকে না। এবার কে করেছে এটা পুলিশের পক্ষে অসম্ভব নয়। শুনছি 1000 জন, কেউ বলছে 50 জন, কেউ বলছেন 500 জন। আমার বক্তব্য 50টা লোককে যদি ধরা যায়, বাকি 1000-এর নাম বেরিয়ে আসবে। একদমই ঠিক, কিন্তু এটা কারা করেছে এটা দরকার। কিন্তু এটাই আমাদের প্রশ্ন যে ওরা কারা। খুব সংক্ষেপে কেতন, খুব সংক্ষেপে। না ওরা কারা? মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলে তারা, যারা ওই যে পাড়ায় যারা স্কুলের মিড ডে মিল থেকে। না কেতন, এটাও তো প্রশ্ন উঠতে পারে যে আপনারা কি করে বলে দিচ্ছেন যে ওরা তৃণমূল কংগ্রেস? কি প্রমাণ আছে? তৃণমূল কংগ্রেসের কাছে যেমন এই প্রশ্ন ওঠে যে বাম বিজেপি কোথায়, এটাও তো প্রশ্ন উঠতে পারে যে ওরাই তৃণমূল। এই কনফিডেন্সটা আপনারা কোথা থেকে পাচ্ছেন? আমরা এই ঘটনা হওয়ার পর আরজিকর অনেকবার গেছি, আমরা দেখেছি আরজিকরের গেটে এত পুলিশের ব্যারিকেডিং, ওখানে একটা পাখি ঢুকতে পারবে না। তাহলে কালকে এই ঘটনা হলো কি করে, তাও একদম এপি সেন্টারে। এটাই হচ্ছে প্রশ্ন। কেন ব্যাপার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পুলিশকে যে রোববারের মধ্যে ব্যাপারটা কিনারে করতে হবে। উনি আসলে বলতে চেয়েছিলেন যে রোববারের মধ্যে কিন্তু সিবিআইকে দিচ্ছি, আপনারা যা এভিডেন্স আছে সেগুলোকে মুছে দেন। সেটা যেহেতু কোর্ট আগেই দিয়ে দিল সিবিআইকে, ওই মোছাটা ঠিকভাবে হলো না, তাই কালকে এটা পরিকল্পনা করা হয়েছিল যেই সময় আন্দোলনকারীরা রাস্তায় বেরোবেন, ঠিক সেই টাইম স্প্যানটা নিয়ে পুলিশকে কনফিডেন্সে নিয়ে যে পুলিশ যাতে সেই সময়টা ইনঅ্যাক্টিভ থাকে, তারা ঢুকে টানালো, আর যত এভিডেন্স বাকি ছিল টুকটাক সেগুলোকে সব নষ্ট করে দিল। তারপরেই মুখ্যমন্ত্রী আবার বলছেন না রোববার মধ্যে ফাঁসি দিতে হবে। মানে এগুলো একেবারে বোঝাই যাচ্ছে যে এটা ওয়েল প্ল্যান প্রি প্ল্যান একটা ঘটনা করা হলো। আচ্ছা রিমঝিম, আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল আপনি বামপন্থী, এটা রাজনৈতিক আন্দোলন, অথচ কালকে প্রচুর সাধারণ মানুষ, বেশিরভাগই সাধারণ মানুষ, তারা পা মেলালেন এবং দিনের শেষে দেখুন কি পরিস্থিতি। আমরা রাজনৈতিক তরজা করছি। রিমঝিম। হ্যাঁ, আসলে এখানেও বদলার চেষ্টা করা হচ্ছে এবং বোঝার চেষ্টা করা হচ্ছে যে আদৌ কারা গিয়ে হামলা করেছিলেন, কারা ওখানে ছিলেন, তারা কোথাকার কোন দল করছেন। সেটা রাম হতে পারে, সেটা তৃণমূল হতে পারে, সেটা বিজেপি হতে পারে। তো মুশকিলটা হচ্ছে সাধারণ মানুষ হিসেবে যদি আমাকে এটা ভাবতে হয় যে আসলে ওখানে হামলা কারা করছেন, তাহলে পুলিশের কাজও আমাকেই করতে হয়। তাহলে সেই দায়িত্বটুকুও সাধারণ মানুষকেই নিয়ে নিতে হয় যদি আমার থেকে সেই বিষয়ে জিজ্ঞেস করা হয়, বা যে কোনো সাধারণ মানুষের থেকে সেই বিষয়ে জিজ্ঞেস করা হয়। আমার কলের এগেনস্টে নানান ধরনের ক্যাম্পেন হয়েছিল, তার বিষয়ে আমি আমার সোশ্যাল মিডিয়াতে বলার চেষ্টা করেছি এবং কালকে এটা প্রমাণ যে প্রচুর সাধারণ মানুষ বিশ্বাস করেছেন আমার কলে, তারা আপ্লুত হয়েছেন, তারা সেখানে রেসপন্ড করেছেন এবং তার কারণেই এত মানুষের ঢল আমি কালকে যেখানে প্রেজেন্ট ছিলাম যাদবপুর 8Bতে আমি দেখতে পেয়েছি। এবং সারা বাংলায় মোটামুটি 250 জায়গায় প্রচুর মানুষ নেমেছেন, নিজেদের মতন করে কল দিয়েছেন, স্বতঃস্ফূর্তভাবে সেখানে থেকেছেন। আমার বক্তব্য হচ্ছে আমরা এখনও যে ডিবেটটা করছি সেটাও একটা স্পেসিফিক কেস নিয়ে। আমি বারবারই আমার কলটা দেওয়ার পর থেকে এইটা আরজিকর বলছি আমরা, কিন্তু বিভিন্ন এই যে প্রতিবাদ মিছিল আমরা খবর পেয়েছি সেরকমও কিছু অশান্তি পাকানোর চেষ্টা হয়েছে ইভেন যাদবপুরেও। হ্যাঁ, অশান্তি পাকানোর চেষ্টার মধ্যে মুশকিলটা হচ্ছে যে
যখন এমনি কোনো রাজনৈতিক দল যারা সংসদে থাকেন তাদের কোনো সভা হয় তখন প্রচুর পুলিশ সেখানে মোতায়েন থাকেন। কালকে অদ্ভুতভাবে আমি বহুবার পুলিশের কর্মকর্তাদের এটা রিকোয়েস্টও করেছি, বহুবার আমাদের যে ম্যাটাডোর ছিল যেখান থেকে আমরা সবার সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম সেখান থেকেও আমরা বহুবার বলেছি যে কোনো ধরনের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যাতে খারাপ না হয় সেটার মাথায় রাখতে। কিন্তু অদ্ভুতভাবে আমি অন্য কোনো সভায়, অন্য কোনো রাজনৈতিক দলের সভায় যেরকম ধরনের পুলিশ মোতায়েন দেখি, যত ভ্যান মোতায়েন দেখি, এমনি ন্যাচারাল কোনো ক্যাম্পাসের কোনো মিছিলে হলেও সেখানেও যত পুলিশ এসে পড়েন, কালকে অদ্ভুতভাবে এত পুলিশ ছিলেন না। যেখানে একদমই আমি একটু আবারও আরজি করার দিকে নজর রাখবো। শুভদীপ রয়েছেন আমাদের সেখান থেকে, আমাদের কো অ্যাঙ্কার সরাসরি। শুভদীপ। সব্যসাচী, একটু আগে প্রিন্সিপাল নেমে এসেছিলেন, যে নতুন দায়িত্ব নিয়েছেন অধ্যক্ষ, তিনি নেমে এসেছিলেন এবং তিনি কোলাপসিবল গেট, বন্ধ কোলাপসিবল গেটের ওপার থেকে কথা বলছিলেন। তার বক্তব্য যে নিরাপত্তা বাড়ানো হবে, ফান্ড অ্যালোকেট করার জন্য বলা হয়েছে, সেই ফান্ড অতিরিক্ত অ্যালোকেট হলে নিরাপত্তা বাড়ানোর ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব। যদিও এই উত্তরে মোটেও সন্তুষ্ট নন আন্দোলনকারীরা। সব্যসাচী, খুব তাৎপর্যপূর্ণভাবে একটা প্রশ্ন তোলা হচ্ছে এখানে। আন্দোলনরত নার্সিং স্টাফ এবং জুনিয়র ডাক্তাররা তারা বলছেন যে গতকাল যখন এই ঘটনা ঘটছিল তখন আপনি ফোন ধরেননি কেন? অর্থাৎ অধ্যক্ষকে একাধিকবার ফোন করা হয়েছে এখান থেকে যারা ছিলেন ঘটনাস্থলের এবং প্রত্যক্ষদর্শী, তারা বারবার ফোন করেছেন প্রিন্সিপালকে, কিন্তু কোনো ফোনের উত্তর দেননি প্রিন্সিপাল। কেন? এটাও এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন। প্রিন্সিপাল বেরোননি, তিনি আবারও উপরে উঠে গিয়েছেন। এরপর কি হবে এখনো পর্যন্ত স্পষ্ট। আমাদের নজর থাকবে সেই দিকে। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছে আবারও আলোচনায়, সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমি রয়েছি আরজি করের ঠিক সামনে, আর এখানে পরিস্থিতি বেশ খারাপ। পুলিশকে লক্ষ্য করে আতলা ইট ছোড়া হচ্ছে। The normal students were bitten by these creatures. আরজি কর হসপিটালে রীতিমতো লন্ডভন্ড করে ফেলা হয়েছে। বিপুল সংখ্যক মানুষ তারা হামলা করে মারধর করে। আমাদের যে ক্যামেরা পার্সন ছিল তার ইতিমধ্যেই ক্যামেরা থেকে শুরু করে সব ভেঙে গেছে এবং এই মুহূর্তে ওই জনরোষের মাঝে পড়ে রয়েছে আমার ক্যামেরাম্যান। আমি কোনো রকমের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে একটু সরে এসেছি। ঘড়িতে বাজে রাত 2:21। একের পর এক কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। Please, কেন করছেন এরকম? মারো, 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 মারো। কি হয়েছিল দিদি? কি হয়েছিল আপনাকে? আপনি ওই ভিড়ে গেলেন কিভাবে? ইমার্জেন্সিতে ঢুকে সাধারণ যে পড়ে আছে লোকটা তাকে ফেলে দিচ্ছে। I'm angry. I'm extremely angry. আমি এই মুহূর্তে আরজি করের সামনে ছবিটা দেখাবো। বেশি কথা বলবেন না। আরজি কর মেডিকেল কলেজের এমার্জেন্সি বিল্ডিং এর সামনেটা ছবি দেখাবো। কি দেখলেন? কারা ঢুকলো দাদা? It was absolutely pre-planned. প্রতিবাদে সকলে চটপট। এই ওরা কারা দিয়ে প্রশ্ন শুরু করেছিলাম এবং সেই প্রশ্নটা থেকেই গেল। আমি গোটা বিষয়টা আমি সাম অফ করতে চাইবো, ডক্টর বিশ্বাসকে দিয়ে শেষ করতে চাইবো। এখনো পর্যন্ত চিকিৎসা পরিষেবা বন্ধ, সাধারণ মানুষ তারা অসহায়, চিকিৎসকরাও অসহায়। একটা অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ডক্টর বিশ্বাস, একটা কথা আমার অনুরোধ থাকবে আপনাদের চ্যানেলের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। আপনি অনেকভাবে প্রেস রিপোর্ট করছেন, ব্রিফিং করছেন। আপনি এবং জুনিয়র ডাক্তারদের মধ্যে একটা মিটিং হোক এবং সেটা মাঝখানে থাকুক কিছু বুদ্ধিজীবী, যারা আনসাং হিরোজ, যারা কিন্তু বুদ্ধিজীবী। আমি ক্যাকাছিচি বুদ্ধিজীবী চাই না, তারা এসে কিন্তু এই ব্যাপারটা মেটান। ছাত্রদের বিষয়টা যদি মেটানো যায়, মুখ্যমন্ত্রী যদি বিষয়টা কথা বলে মেটাতে পারেন জুনিয়র ডাক্তারদের, আমি মনে করি জুনিয়র ডাক্তাররা একবার কাজে ফিরে গেলে এইরকম পলিটিসাইজ হবে না, এরকম ভায়োলেন্স হবে না। আমি একটাই ভয় পাচ্ছি, এরপর যদি কোনো রোগীকে কেন্দ্র করে মৃত্যু হয় তাহলে কিন্তু বিষয়টা আবার দাবানলের মতো জ্বলবে। ঠিক তো সেই জায়গাটা আমার মনে হয় এখন সময় এসেছে কথা বলে সমস্যার সমাধান করা। একদম অনেক ধন্যবাদ ডক্টর বিশ্বাস। সমস্যার সমাধান আমরাও চাইছি এবং এই যে ওরা কারা, কলকাতা পুলিশ লাল মার্ক করে যাদের সামনে এনেছে, 9 জন গ্রেপ্তারও হয়েছেন, আরও অনেকে ছিলেন। আমরা চাইব প্রত্যেকে গ্রেপ্তার হোক এবং
অবিলম্বে চিকিৎসকদের আন্দোলন উঠুক, চিকিৎসকদের দাবি দেওয়া পূরণ হোক, এবং যে ঘটনাকে কেন্দ্র করে এই সমস্ত ঘটনা সেই মৃতার সঠিক তদন্ত হোক, সিবিআই সঠিক দোষীকে খুঁজে বার করুক। আপাতত এই পর্যন্তই। সঙ্গে থাকুন জি 24 ঘন্টা।